ধন্যবাদ আরাফাতকে এই সেশনের সেমিনারি পর্যায়ে এসে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তো শুরুতে আসলে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি আমার নাম মোহাম্মদ রেজওয়ানুল কবির। আমি বুয়েট সিভিল 16। তো পাশ করার পরে আসলে আমি মেইনলি মূলত বিসিএস এর জন্যই প্রিপারেশন নিছি। তো সামহাও একটু ট্র্যাক থেকে সরে এসে একটু স্ট্র্যাটেজিক ওয়েতে প্রিপারেশন নেওয়ার কারণে আমি মোটামুটি টেকনিক্যাল লাইনেও মোটামুটি ভাবে আর কি ভালো করছি আর কি বলা যায়। তো আমি 2024 সালের পানি উন্নয়ন নিয়োগ বোর্ডে সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম। আবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড যেটাকে বলে বিআরইবি, সেখানেও সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম। আর বর্তমানে কর্মরত আছি হচ্ছে পাওয়ার গ্রিড বাংলাদেশের সহকারী প্রকৌশলী হিসেবে। তো আজকে মেইনলি আপনাদেরকে আমি একটু বলা যায় যে সাজেশন ভিত্তিক আর কি ক্লাস নিব। মানে দেখাই দিব আর কি যে আসলে নন টেকনিক্যালে বুয়েট প্যাটার্ন বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডে কোন জিনিসগুলো আর কি ফোকাস করে আপনি পড়ালেখাটা গুছাবেন নন টেকনিক্যালের জন্য। তো প্রথমে যদি আমি দেখি আমার মার্কস ডিস্ট্রিবিউশনটা, আমরা একটু আগে লক্ষ্য করছি যে বুয়েট নক বা পানি উন্নয়ন বোর্ড নক। তো মার্কস ডিস্ট্রিবিউশন থাকে হচ্ছে 70 মার্ক, যেখানে আমার নন টেকনিক্যালে মার্কস থাকে 30 মার্ক, আর টেকনিক্যালে মার্কস থাকে হচ্ছে 40 মার্ক। নন টেকনিক্যালের এই 30 মার্ক মূলত 30টা এমসিকিউ থাকে, যেখানে বাংলা 10 মার্ক, ইংরেজি 10টা এমসিকিউ থাকে এবং সাধারণ জ্ঞানের উপর 10টা এমসিকিউ থাকে। আর টেকে জেনারেলি 8টা প্রশ্ন থাকে, 5 মার্ক 5 মার্ক করে, 40 মার্কের প্রশ্ন। তো প্রথমেই যেটা আপনারা করবেন যে প্রথমেই শুরুতেই আর কি এমসিকিউটা দাগানোর চেষ্টা করবেন এবং সর্বোচ্চ 15 মিনিট সময় নেবেন। আপনার যেহেতু এখানে ম্যাথমেটিক্যাল কোনো প্রবলেম থাকে না, তো আপনার যদি মোটামুটি সুন্দর পড়াশোনা করা থাকে, তো দেখা যায় যে আসলে 15 মিনিটের মধ্যে 30টা এমসিকিউ বা যতগুলো আমি পারি এটা দাগিয়ে ফেলা সম্ভব আর কি। তো প্রথমে এই কাজটা করবেন একদম ঘড়ি দেখে, সুন্দর করে ঘড়ি দেখে বুয়েটে যখন পরীক্ষা দিবেন দেখবেন যে আপনার পরীক্ষার এক্সাম হলে ঘড়ি থাকবে সামনে। তো আপনার পরীক্ষাটা হবে একদম টাইম ওয়াইজড। আপনি শুরুতেই হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই 30টা এমসিকিউ 15 মিনিটের মধ্যে দাগানোর চেষ্টা করবেন। আচ্ছা, এখন যদি আমরা দেখি যে আসলে বাংলায় আমরা দেখতে পাচ্ছি যে বাংলায় এই 30 মার্কের মধ্যে বাংলায় 10টা এমসিকিউ থাকে, ইংরেজিতে 10টা এমসিকিউ থাকে এবং সাধারণ জ্ঞানে 10টা এমসিকিউ থাকে। তো আমি যদি বাংলার 10টা এমসিকিউ দেখি, যে বাংলার 10টা এমসিকিউ থেকে আসলে 7 থেকে 8টা, এরকম অ্যারাউন্ড 7 থেকে 8টা বাংলা গ্রামার থেকে আসে, 2-3টা বাংলা সাহিত্য থেকে আসে। তো খুব স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারতেছি যে আসলে আমাদেরকে জোর দেওয়ার লাগবে হচ্ছে বাংলা গ্রামার পার্টে। এখন বাংলা গ্রামার পার্টের কোন বিষয়গুলো থেকে আমি পড়ব? তো আমি এখানে গুরুত্বপূর্ণ 20টা টপিক আর কি সিলেক্ট করছি। এই 20টা টপিক থেকেই মোটামুটি 100% কমন চলে আসবে ইনশাল্লাহ। তো এর মাঝখানেও আবার আমি 3 স্টার এবং 2 স্টার দিয়ে আর কি আইডেন্টিফাই করার চেষ্টা করছি। যেমন 3 স্টারের লিস্টে আমি রাখতে পারি হচ্ছে আমার এই যে ধ্বনি ও বর্ণ, এখান থেকে একটা কোশ্চিন আসে। তারপর ধ্বনি পরিবর্তন, এখান থেকে একটা কোশ্চিন আসে। বানান ও বাক্য শুদ্ধি, এখান থেকে মাস্ট একটা কোশ্চিন আসবে। সন্ধি সমাস, এখান থেকেও কোশ্চিন আসবে। তারপর হচ্ছে শব্দ। শব্দর হচ্ছে আবার দুই ধরনের ক্যাটাগরিতে ভাগ করতে পারি আমরা শব্দটাকে। একটা হচ্ছে উৎসগত দিক থেকে শব্দ, আর একটা হচ্ছে অর্থগত দিক থেকে শব্দ। উৎসগত দিক থেকে বলতে আসলে বোঝাচ্ছে কোনটা তৎসম শব্দ, কোনটা অর্ধতৎসম শব্দ, কোনটা তদ্ভব শব্দ, এই টাইপ জিনিসগুলো। আর অর্থগত দিক থেকে বোঝাচ্ছে যে রূঢ়ি শব্দ, যৌগরূঢ় শব্দ, যৌগিক শব্দ, মৌলিক শব্দ। তো এগুলা থেকে ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসতে দেখা যায়। প্রায় প্রত্যেক পরীক্ষায় একটা না একটা কোশ্চেন থাকে। এই শব্দ থেকে কোশ্চেন থাকে, সমাস থেকে কোশ্চেন থাকে, সন্ধি থেকে কোশ্চেন থাকে, বানান শুদ্ধি তো অবশ্যই থাকে। তারপর ধ্বনি বর্ণ ধ্বনি পরিবর্তন থেকে কোশ্চেন থাকে। এরপর বাক্য থেকে কোশ্চেন দিতে পারে। বাক্য থেকে কোশ্চেন বলতে এই যে বাক্যের 3টা গুলো আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা, এগুলা থেকে আসে। আবার কখনো কোনটি সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, এগুলার উদাহরণগুলো দিয়ে তুলে দেয় যে নিচের কোনটি কোন বাক্য। তো বাক্যটাও দেখবে, এটা সহজ টপিক। এই মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কারক। এখান থেকে তো একটা কোশ্চেন থাকেই থাকে।
তো কারক পড়বো। হ্যাঁ, বিশেষ করে অধিকরণ কারক আর অপাদান কারক, এই দুইটাকে খুব গুরুত্বের সাথে পড়বো আর কি। তারপর আসা হচ্ছে উপসর্গ, অনুসর্গ। হ্যাঁ, উপসর্গ এই যে তৎসম উপসর্গ, বাংলা উপসর্গ, বিদেশি উপসর্গ কয়টা, কোনগুলা কি। আবার বাংলা উপসর্গগুলোর ক্ষেত্রে বিশেষ করে দেখবেন যে কোন উপসর্গটি এই শব্দে কি অর্থে ব্যবহৃত হয়েছে, দু একটা ইম্পর্ট্যান্ট আছে। তো এগুলো একটু পড়ার লাগে আর কি। তারপর ধাতু থেকে আসে, অনেক সময় প্রকৃতি প্রত্যয় থেকে আসে, পদ প্রকরণ থেকে আসে, প্রায় সমচ্চারিত শব্দ থেকে আসে। হুম, যে শব্দগুলোর অর্থ একই, পাশাপাশি উচ্চারণ একই কিন্তু অর্থগুলো একটু ভিন্ন, এগুলা থেকেও কোশ্চিন দেয়। আবার অনেক সময় কিছু ডিফারেন্ট শব্দ দিয়ে বলে যে এটার অর্থ কি, যেমন কুহক শব্দের অর্থ কি, কুহেলি শব্দের অর্থ কি, উত্তরী শব্দের অর্থ কি। তো এগুলো একটু পড়ে রাখবেন আর কি, আসতে পারে আর কি। আর এরপরে যেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে সমার্থক শব্দ থেকে কোশ্চিন থাকে, বিপরীতার্থক শব্দ থেকে কোশ্চিন থাকে, বাগধারা, এগুলো সবগুলো মোটামুটি মুখস্থ। বাগধারা থেকে কোশ্চিন থাকে, এক কথায় প্রকাশ থেকে কোশ্চিন থাকে, পারিবারিক শব্দ থেকে কোশ্চিন থাকে। এদিকে বাংলা ভাষা ও ব্যাকরণ। ওই বাংলা ভাষা ও ব্যাকরণ বলতে আসলে বুঝাইতেছে যে বাংলা ভাষার উৎপত্তি কিভাবে হইছে। হুম, তারপর হচ্ছে কোন ব্যাকরণ কে লেখছে, এই টাইপ জিনিসগুলো আর কি পড়ার লাগবে। মোটামুটি এগুলা পড়লে আপনি কাভার করলে মোটামুটি 7টা থেকে, অর্থাৎ গ্রামাটিক্যালে যা কোশ্চিন আসবে আপনি মোটামুটি পেরে যাবেন ইনশাল্লাহ। এরপর বাকি থেকে যেটা হচ্ছে বাংলা সাহিত্য। বাংলা সাহিত্য দেখা যায় কি যে প্রাচীন যুগ আর মধ্যযুগ, এই প্রাচীন যুগ আর মধ্যযুগ থেকে মেইনলি কোশ্চিন গুলো হয় আর কি। প্রাচীন আর মধ্যযুগ, তো এই দুইটা পার্ট ভালো মতো পড়বেন। মধ্যযুগের বিশেষ করে মুসলমান সাহিত্যিকদের অবদান, হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট আর কি। মধ্যযুগের এই জিনিসটা পড়বেন আর কি। আর এর পাশাপাশি আধুনিক যুগের যে গুরুত্বপূর্ণ রাইটার গুলা থেকে কোশ্চেন আসে, নজরুল, রবীন্দ্রনাথ, ফররুখ আহমদ, কায়কোবাদ, জসীমউদ্দিন, জীবনানন্দ দাশ, পঞ্চপাণ্ডব, তারপর হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলনের সাহিত্যিক গুলা। এর পাশাপাশি আপনারা যেটা করবেন, বিসিএস এর প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চিন বাংলা সাহিত্য সবগুলো পড়ে ফেলবেন, এখান থেকেও বইয়ে তুলে দিতে পারে আর কি। আর এর পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ কিছু জিনিস হচ্ছে যে বিভিন্ন পত্রিকার সম্পাদক, এগুলা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে বিভিন্ন গান, এগুলা ইম্পর্টেন্ট, কোন গানের রচয়িতা কে। তারপর হচ্ছে বিভিন্ন কবি সাহিত্যিকদের ছদ্মনাম, এগুলাও ইম্পর্টেন্ট। তো মোটামুটি এই জিনিসগুলো যদি আপনি কাভার করেন তাহলে মোটামুটি আপনার বুয়েট প্যাটার্নে আসলে কাভার হয়ে যায়। মানে বুয়েট প্যাটার্নে বাংলার জন্য আসলে মেইনলি প্রাচীন যুগ, মধ্যযুগ আর যে কয়েকটা জিনিস বললাম এগুলাতে একটু জোর দিয়ে, এর পাশাপাশি বাংলা গ্রামারের ফুল জোরটা দিয়ে মোটামুটি প্রস্তুতি নিলেই আপনার বাংলার উপরে প্রস্তুতিটা আর কি কাভার হয়ে যায় ইনশাল্লাহ। আর এরপর যদি আমি দেখি, ইংরেজিতে থাকে হচ্ছে আমার 10 মার্ক থাকে হচ্ছে ইংরেজিতে। এখানে মেইনলি ইংরেজি দুইটা পার্ট আছে, যেমন বাংলা সাহিত্যের থেকে যেমন কোশ্চিন আসে, বুয়েট ইংলিশ লিটারেচার থেকে কোশ্চিন আসে না বললেই চলে। তো ইংলিশ লিটারেচারটাকে আপাতত আপনারা এই শেষ সময়ে এসে এটা পাত্তা নাও দিতে পারেন, আবার যদি পাত্তা দিতেও চান পাত্তা না দেওয়াই উচিত আর কি। 99% সম্ভাবনা যে ইংলিশ লিটারেচার থেকে কোনো কোশ্চেন আসবে না, তারপরও আপনার যদি মনে করেন ঠিক আছে আমি তো একটু আধটু পড়লে পড়া যায়, তো আমার কাছে আসলে পেজে হচ্ছে মেসেজ দিয়েন, বা আমরা হচ্ছে ইয়াতে দিয়ে রাখবো। আমার কাছে একটা ছোট্ট সাজেশন আছে, কোন 8-10 পৃষ্ঠা আর কি, ওইখান থেকে পড়লে মোটামুটি কমন চলে আসবে ইনশাল্লাহ। বিসিএসও কমন চলে আসে ওখান থেকে, 8-10টা 15টার মধ্যে 8-10টা কমন চলে আসে। বাদ বাকি 99% সম্ভাবনা যে ইংলিশ লিটারেচার থেকে কোনো কোশ্চেন আসবে না। যা আসবে সেটা হচ্ছে ইংলিশ গ্রামার। এখন ইংলিশ গ্রামার থেকে মাস্ট আপনি যেগুলা পড়াশোনা করবেন সেগুলা হচ্ছে আপনার এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়বেন। এখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো অনেক, তো যদি না পারেন তাহলে অ্যাটলিস্ট ABCD এই 4টা ওয়ার্ডের মাস্টার, যে একটা ইংরেজি বই আছে, এই 4টা ওয়ার্ডের মাস্টার ইংরেজি বই থেকে প্রিভিয়াস ইয়ারে আসা যেগুলা প্রশ্ন শুধু ওগুলা পড়ে ফেলবেন, কমন পাবেন একটা ইনশাল্লাহ 1 মার্ক। তারপর কারেক্ট স্পেলিং পড়বেন, এখান থেকে 1 মার্ক কমন পাবেন ইনশাল্লাহ। সিনোনিমস অ্যান্টোনিমস এখান থেকে কমন পাবেন ইনশাল্লাহ। নাম্বার, জেন্ডার এগুলা থেকে 1 মার্ক কমন আসবে ইনশাল্লাহ। ইডিয়ম, ফ্রেজ এগুলা থেকে 1 মার্ক কমন আসবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ,
এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে অবশ্যই 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 আপনি 1 মার্ক কমন পাবেন। তারপর হচ্ছে চেঞ্জিং পার্টস অফ স্পিচ। হ্যাঁ, এটা থেকেও ফ্রিকোয়েন্টলি বুয়েটের চাকরি পরীক্ষায় কোশ্চেন আসতে দেখা যায় আর কি। এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে জেরান্ড অ্যান্ড পার্টিসিপল। এটা থেকে শুধু বুয়েট না, এটা থেকে আপনি যখনই কোনো চাকরির পরীক্ষায় বসবেন, ইংরেজির যদি এইগুলা টপিকের পাশাপাশি আরেকটা ইম্পর্ট্যান্ট টপিক যদি আপনি জানতে চান, সেটার নাম হচ্ছে জেরান্ড অ্যান্ড পার্টিসিপল, যে কোনো চাকরির পরীক্ষার জন্য। এর পাশাপাশি আরো কিছু জিনিস আমি দেখাইছি, যেমন হচ্ছে ইউজেস অফ প্রোনাউন, ডিটারমাইনার, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সেন্টেন্স অর্থাৎ সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। তো এগুলা আসলে পড়ার লাগবে হচ্ছে আপনাদের একটা কমন কোশ্চেন থাকে যে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট বা হুইচ ওয়ান ইজ রং। এই টাইপ আপনি 2টা কোশ্চেন পাবেন। তো এইগুলা মেইনলি এই জিনিসগুলা থেকে পড়লে, এই জিনিসগুলা যদি আপনার জানা থাকে, তো মোটামুটি আপনি আশা করা যায় যে এই জিনিসগুলো ভুল হবে না। আচ্ছা, এই বাংলা আর ইংরেজিতে আমি এই জিনিসগুলো কেন এভাবে দাগিয়ে দেখালাম, এভাবে দাগিয়ে দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে যে বাংলা এবং ইংরেজিতে আপনি জানেন প্রশ্নটা কোথা থেকে আসবে। মোটামুটি যদি আপনি পড়েন, আপনি মোটামুটি 20টার মধ্যে 16-17টা কমন পাওয়া যাবেন ইনশাল্লাহ। বাকি থাকবে আপনার 10 মার্ক, যেটা হচ্ছে সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞানটা হচ্ছে একটু ঝামেলাযুক্ত, অর্থাৎ এই সাধারণ জ্ঞানে কোথা থেকে কোশ্চিন আসবে, কি কোশ্চিন আসবে, এটা প্রেডিক্ট করা একটু কষ্টকর। তো এটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, বাংলা গ্রামার এবং ইংলিশ গ্রামার, এই 2টা জিনিস খুবই ভালো মতো পড়াশোনা করতে হবে। এই 2টা জিনিস ভালো মতো পড়াশোনা করার পরে আপনারা আসলে এই সাধারণ জ্ঞান এই অংশটাতে আর কি আসতে হবে। এই সাধারণ জ্ঞান অংশটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, মেইনলি 2 ভাগ। একটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী, একটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী। আপনাদের পানি উন্নয়ন বোর্ড পরীক্ষায় এই 2টাই মেইন জিনিস। অন্যান্য পরীক্ষায় আর কি আসলে বিজ্ঞান এবং আইসিটি অংশটাও ইনক্লুড করে ফেলে, তবে মনে হয় না বুয়েটে আর কি আসলে আসে আর কি বিজ্ঞান আর আইসিটি থেকে। তো মেইনলি যেটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী আর বাংলাদেশ বিষয়াবলী। তো এই 2টা জিনিস একটু প্রেডিক্ট করা কঠিন, তবে যেটা প্রেডিক্ট করা যায় সেটা হচ্ছে সাম্প্রতিক বিষয়। সাম্প্রতিক বিষয় থেকে অবশ্যই একটা কোশ্চেন আসবে। সাম্প্রতিক বিষয়, এটা খুব গুরুত্ব সহকারে দেখবেন। কারণ সাম্প্রতিক বিষয় কোথা থেকে পড়বেন? আলালস, সাম্প্রতিক আওয়ার। ইনশাল্লাহ 1-2 মার্ক কমন পাবেন এখান থেকে, আলালস সাম্প্রতিক আওয়ার থেকে। পাশাপাশি আপনাদের অক্টোবর এবং নভেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়বেন। অক্টোবর নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়বেন। এইগুলা জিনিস এবং এই সাম্প্রতিক বিষয়ের মধ্যে এই যে যুদ্ধ টুদ্ধ হইতেছে, ধরেন যে গাজা, ইসরায়েল, ফিলিস্তিন, তারপর হচ্ছে ইরান, রাশিয়া, ইউক্রেন। বইটার তো খুবই একটা পছন্দের এমসিকিউ, যে রাশিয়া কবে ইউক্রেনে আক্রমণ করে। এটা সেই 2022 সাল থেকে আসতেছে, স্টিল 25 সালেও আসছে, ওই একই জিনিস, কবে আক্রমণ করে। আগে ডেট সহ আসতো, এখন শুধু সাল আসে। তো এই সব কন্টেম্পোরারি ইস্যুগুলো আর কি ইম্পর্টেন্ট আর কি, কন্টেম্পোরারি ইস্যুগুলো পড়বেন। এর পাশাপাশি আপনারা আন্তর্জাতিকে হচ্ছে সভ্যতার ইয়া পড়তে পারেন, সিন্ধু সভ্যতা, মিশরীয় সভ্যতা, এগুলা থেকে কোশ্চিন আসে আর কি। তারপর বিখ্যাত গ্রন্থগুলো আর কি পড়বেন, ম্যাক্সিম গোর্কি কার লেখা, দা মাদার কার লেখা, এই টাইপ জিনিসগুলো পড়তে পারেন। তারপর সংবাদ মাধ্যমগুলো পড়তে পারেন, তাস কোন দেশের সংবাদ সংস্থা, এপিপি কোন দেশের সংবাদ সংস্থা। এর পাশাপাশি রাজধানী, মুদ্রা, ভাষা, পার্লামেন্ট, এগুলা বুয়েট ভর্তি পরীক্ষা, বুয়েটে যখন জব পরীক্ষা হয় এগুলা থেকে তারা চেষ্টা করে, খুব চেষ্টা করে একটা কোশ্চেন কমন দেওয়ার। তারপর হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এগুলোর ইম্পর্টেন্ট টার্ম গুলা পড়বেন। হ্যাঁ, খুব ডেপথে যাওয়ার দরকার নেই, তবে ইম্পর্টেন্ট টার্ম গুলো আর কি পড়বেন। তারপর স্নায়ুযুদ্ধ, তারপর বিভিন্ন বিপ্লব, টিউলিপ বিপ্লব, জেসমিন বিপ্লব, আরব বসন্ত। হ্যাঁ, এগুলা আর কি কবে হয়েছে, কোথায় হয়েছে, জাস্ট এটুকু জানা থাকলেই হবে।
তারপর হচ্ছে গোয়েন্দা সংস্থাগুলো পড়বেন একটু। র কোন দেশের গোয়েন্দা সংস্থা, এইটা কাইন্ড অফ। ইউএস এর ইম্পর্টেন্ট। মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা, এগুলো মাঝে মধ্যেই দিয়ে দেয়। এরপর আপনি পড়বেন হচ্ছে বিরোধপূর্ণ সীমান্ত, বিরোধপূর্ণ সীমান্ত, এগুলো পড়বেন আর কি, যে কালাপানি কোন কোন দুটি দেশের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল। হুম। তারপর আবার আহ, আন্তর্জাতিক রেখাগুলা পড়বেন, ডুরান্ড লাইন কোন দুটি দেশের মধ্যে সীমারেখা। তারপর হচ্ছে প্রণালী, চ্যানেল, এগুলা পড়বেন। বিরোধপূর্ণ দ্বীপ, কোন দ্বীপ কার আন্ডারে, কোন মহাসাগরে, হ্যাঁ এই টাইপ জিনিসগুলো পড়বেন। তারপরে ইন্টারন্যাশনাল থেকে আপনি আরো একটু পড়তে পারেন, যে ওই এখন তো পরমাণু অস্ত্র রিলেটেড জিনিসগুলো আর কি আপনি একটু দেখে রাখবেন, চলতেছে তো এই টাইপ কোনো জিনিস। তারপর হচ্ছে বিভিন্ন দিবস, অবশ্যই আন্তর্জাতিক বিভিন্ন দিবসগুলো পড়বেন, এগুলো থেকে কোশ্চিন আসে। পাশাপাশি ওই যে কিয়োটো সম্মেলন, এই টাইপ সম্মেলনগুলো একটু পড়বেন, কপ সম্মেলন, এগুলো ইম্পর্টেন্ট আর কি। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হইতেছে ইউএন, ইউনাইটেড নেশন, জাতিসংঘ। জাতিসংঘ রিলেটেড যা যা আছে আপনি সব কিছু পড়ে ফেলবেন। তারপর আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এসডিজি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। এটা থেকে আরেকটু ভিতরে গেলে আপনি এমডিজিটাও পড়ে রাখতে পারেন। এরপরের যেগুলো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আপনি বাংলাদেশ যেই যে আঞ্চলিক সংস্থাগুলোতে অন্তর্ভুক্ত আছে, যেমন সার্ক, কবে গঠিত হয়েছিল, সর্বশেষ সম্মেলন কোথায় হয়েছে, বর্তমান চেয়ারম্যান কে, সদস্য সংখ্যা কতগুলা, এই যে জিনিসগুলো আর কি মাথায় রাখবেন। সার্ক, বিমস্টেক, এশিয়ান। আপনি যদি আর একটু ইয়াতে ঢোকেন, ওআইসি ইম্পর্টেন্ট, ওআইসি সোহান পড়বেন। ভাই, প্যানের কালারটা চেঞ্জ করা যায় কিনা, সাদা করা যায় কিনা? আচ্ছা আমি দেখতেছি সাদা করা যায় কিনা আসলে। লেখাটা ডার্ক হয়ে যাচ্ছে পুরো লাইভে। আচ্ছা ওকে। তারপর হচ্ছে আপনারা আরো দেখতে পারেন হচ্ছে সি ড্যাপ দেখতে পারেন, এটারও আহ, বাংলাদেশে অবস্থিত আর কি এটার ইয়াগুলো। আর এর পাশাপাশি আপনি আরব লীগ, ওআইসি, কমনওয়েলথ, নেইম, ইন্টারপোল, এগুলা দেখবেন। আহ, এখন যদি আপনি অর্থনৈতিক কিছু প্রতিষ্ঠানাদি কথা চিন্তা করেন, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইউ দেখবেন, ব্রিক্স দেখবেন, তারপর হচ্ছে G20 দেখবেন, এডিবি দেখবেন, ওপেক দেখবেন, বেনেলাক্স দেখবেন, D8 দেখবেন। এগুলো খুব ইম্পর্টেন্ট আর কি এই সমস্ত সংস্থাগুলো। আন্তর্জাতিক মোটামুটি এই জিনিসগুলো কাভার করলে আর কি মোটামুটি ভাবে বলা যায় একটু কনফিডেন্ট থাকা যায়। এর পাশাপাশি ভূগোল, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের ভৌগোলিক বিবরণ, বাংলাদেশের সীমান্ত ছিটমহল, তারপর হচ্ছে বিভিন্ন ভূস্তরের যে শিলা, খনিজ, জলবায়ু, পর্বতমালা, মালভূমি, এই টাইপ জিনিসগুলো পড়ে রাখবেন। তারপর কোন বিল, হাওর, সৈকত, কোন কোনটা কোথায় বাংলাদেশের, এগুলো একটু পড়বেন। টাঙ্গুয়ার হাওর কোন জেলায় অবস্থিত, এই টাইপ জিনিসগুলো আর কি একটু পড়ে রাখবেন আপনি। আবার বিভিন্ন যে আইনগুলা, কোন আইন কত সালে পাশ হয়েছে, এখান থেকে বইয়ের একটা কোশ্চিন করে, খুব ফ্রিকুয়েন্ট কোশ্চিন করে, তো ওই জিনিসটাও দেখে রাখতে পারেন আর কি। এরপর যদি আপনি বাংলাদেশ বিষয়াবলী বলেন, বর্তমানে তো আহ, যে যে আগে যেগুলো ইম্পর্টেন্ট আমরা পড়তাম, আহ, 6 দফা থেকে শুরু করে এই টাইপ জিনিসগুলো এখন অ্যাবসোলুট হয়ে গেছে, এগুলো আসলে আর মনে হয় না আসবে। তবে আপনি যেটা করতে পারেন আর কি, ওই 37 থেকে 1905-এ হইতেছে বঙ্গভঙ্গ থেকে শুরু করবেন। হ্যাঁ, 85-তে ধরেন যে আপনার কংগ্রেস গঠিত হয়েছিল, ওইখান থেকে শুরু দেখবেন একটু। 1905-এ হচ্ছে বঙ্গভঙ্গ হয়েছিল, এই বঙ্গভঙ্গ এই পর্যন্ত আসবেন। তারপর 37-এর নির্বাচন থেকে শুরু করবেন, 37-এর নির্বাচন থেকে দেশভাগের আগ পর্যন্ত দেখবেন। ভাষা আন্দোলন, এটা খুব ইম্পর্টেন্ট, 54 নির্বাচনটা একটু দেখবেন। 62 শিক্ষা আন্দোলন দেখবেন, 69 গণ অভ্যুত্থান দেখবেন। এরপর যেটা আসবে সেটা হচ্ছে একদম ডিরেক্ট মুক্তিযুদ্ধ, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ গুলা, কোন বীরশ্রেষ্ঠের জন্মস্থান কোথায়, কোথায় মারা গেছে, কোথায় সমাধি দেওয়া হয়েছে, কত নম্বর সেক্টরে যুদ্ধ করছিল। এর পাশাপাশি কোন সেক্টরের সেক্টর কমান্ডার কোনটা, এই জিনিসগুলো আপনার জানা থাকা লাগবে আর কি। তারপর আপনি জিআই পণ্য, জিআই পণ্যগুলা বর্তমানে খুবই ইম্পর্টেন্ট, জিআই পণ্য দেখে রাখতে পারবেন।
হ্যাঁ। তারপর হচ্ছে আদমশুমারি। এই আদমশুমারিটা খুবই ইম্পর্ট্যান্ট। উপজাতি, কোন উপজাতির ভাষা, উৎসব কোনগুলা, এগুলো একটু দেখবেন। কোন উপজাতির বসবাস কোথায়। তারপর অর্থনৈতিক সমীক্ষা, বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষাটা দেখবেন। বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা, সামাজিক নিরাপত্তার আন্ডারে যে প্রক্রিয়াগুলো আছে এগুলো একটু দেখবেন। এগুলো আসলে একটু ভাস্ট আর কি সাধারণ জ্ঞানটা। তারপরও ইম্পর্টেন্ট যেগুলা এগুলো আর কি বলতেছে, যেগুলো আপনি অবশ্যই পড়বেন: বাংলাদেশের সংবিধান অবশ্যই পড়বেন। সংশোধন, কোন সংশোধনের বিষয়বস্তু কি ছিল, কয়টা সংশোধন হয়েছে, মৌলিক বিষয়গুলো, বিষয়বস্তু, এই টাইপ জিনিসগুলো। বিশেষ করে নির্বাচন, এই নির্বাচনের জিনিসগুলো পড়বেন আর কি। আরপিও, ইভিএম, এই টাইপ জিনিসগুলো একটু আপনার পড়ে থাকা লাগবে। এর পাশাপাশি এখন যেগুলো ইম্পর্টেন্ট: জুলাই বিপ্লব, ডক্টর মোহাম্মদ ইউনূস, এই জিনিসগুলো একটু দেখবেন আর কি। তো এগুলা দেখলে আর কি সাধারণ জ্ঞানে মোটামুটি ভাবে আর কি, যেহেতু এটা আনপ্রেডিক্টেবল, মোটামুটি ভাবে আর কি আপনি হয়তো পারবেন কিছুটা ইনশাল্লাহ। পাশাপাশি মানে মূল অস্ত্র হইতেছে আপনার বাংলা এবং ইংরেজি। এটাতে রোবাস্ট একটা প্রস্তুতি নিয়ে আপনাকে ওই 17-18 মার্ক বাংলা ইংরেজি থেকে তুলে ফেলবে। তারপর কপাল ভালো থাকলে দেখবেন যে সাধারণ জ্ঞানও ইনশাল্লাহ ভালো করে বলছে। তো এই দেখা গেছে যে গত বছরে আর কি যারা আর কি 30-এর মধ্যে 25 তুলে ফেলছে, তাদেরই মেরিট পজিশন মোটামুটি 50-এর ঘরে ছিল নন টেকে। আর টেকনিক্যাল কোশ্চেনে 20-25 পাইছে, কোনো সমস্যা নেই। তো 44-45 পাইছে মোটামুটি আর কি, যে একটা পজিশন সিকিউর হয়ে গেছে। তো টেকের চাইতে, পানি উন্নয়ন বোর্ডের টেক কোশ্চেনের যদি আপনি পর্যালোচনা করে দেখেন, টেকের চাইতে নন টেকে মার্কস তোলা খুবই ইজি। যদিও টেকে মার্ক 40 থাকে, তাও এখানে 25 তোলা একটু ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু নন টেকে একটু ইফোর্ট দিলেই মোটামুটি 30-এর মধ্যে 25 তুলে ফেলা যায়। তো মোটামুটি নন টেক নিয়ে এই মোটামুটি ক্ষুদ্র আলোচনা। তো ইনশাল্লাহ সামনে আপনাদেরকে টেকনিক্যালের বিষয়ে দেখানো হবে আর কি। আমার পক্ষ থেকে এই আর কি। ধন্যবাদ আপনাদের।